আমার যে বস আছে ওনাকে খাবার দিতে গেলে উনি আমার দিকে কুনজরে চেয়ে থাকে এবং রাতের বেলা আমার সাথে আসে শারীরিক মেলামেশা করার জন্য। আমার যে বস আছে ওনাকে খাবার দিতে গেলে উনি আমার দিকে কুনজরে চেয়ে থাকে এবং রাতের বেলা আমার সাথে আসে শারীরিক মেলামেশা করার জন্য। আমার যে বস আছে ওনাকে খাবার দিতে গেলে উনি আমার দিকে কুনজরে চেয়ে থাকে এবং রাতের বেলা আমার সাথে আসে শারীরিক মেলামেশা করার জন্য। আমার নাম সুইটি আক্তার। আমার বয়স 20 বছর। আমি বর্তমানে ঢাকাতে আছি। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটর হিসাবে চাকরি করছি। আমার গ্রামের বাড়ি খেন্দতানা 18 বাড়ি। তো আমি আজকে আপনাদের সামনে এসেছি আমার জীবনের কিছু কথা বলার জন্য। আমার জীবনে অনেক কথা আছে, আমার মনে অনেক দুঃখ আছে, আমার মনে অনেক কষ্ট আছে। বুকের চাপা কষ্ট, বুক পেটে বেরিয়ে আসতে চাই। বুকের ভিতর আর কষ্টগুলো আটকিয়ে রাখতে পারছি না, কারণ যদি আমি আটকিয়ে রাখি তাহলে যে কোনো সময় আমার স্ট্রোক হয়ে যেতে পারে। তাই আমার বুকের জমানো কষ্টগুলো আমি আপনাদের কাছে কিছু বলতে চাই। আমি একজন নারী, আমি প্রবাসে গিয়েছিলাম। আমার প্রবাস জীবনের কথা আপনাদের কাছে কিছু বলবো। ছোট্ট একটি ঘটনা, কিন্তু অনেক বড় ইতিহাস। যেই ঘটনাটা আমার মনটাকে একদম ভেঙে তছনছ করে দিয়েছে। আমি একজন মুসলিম নারী। আমি টাকা পয়সা কামানোর জন্য প্রবাসে গিয়েছিলাম, কিন্তু প্রবাসে যে টাকা কামানো এত কষ্ট, আমি প্রথমে মনে করেছিলাম যে বাংলাদেশ থেকে মনে হয় সহজ, কিন্তু তারপর দেখলাম মেয়েরা প্রবাসে গিয়ে যেভাবে টাকা কামাই করে সেটা আমাদের দেশের অনেক মানুষই জানে না। তাই আজকে আমি আপনাদের সামনে প্রবাসের কাহিনীটা আপনাদের কাছে বলবো, যাতে করে আপনারাও আমার এই ঘটনা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। তো আমি মূল ঘটনা শুরু করব। তার আগে জনাব কামাল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইউটিউবে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এজন্য আমি ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলেও ইউটিউবে কথা বলার মতো আমার যোগ্যতা নেই, কেননা আমি একজন সামান্য নারী। আজকে আমি ইউটিউবে কিছু বলার সুযোগ পেয়েছি, তাই আমার মনের সমস্ত কথা আজকে বলে যাব। আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, কথাগুলো আপনাদেরকে বলবো। এই মুহূর্তে যারা আমার গল্পটি শুনছেন, আপনারা কি শেষ পর্যন্ত আমার গল্পটি শুনবেন? যারা যারা শেষ পর্যন্ত আমার গল্পটি শুনবেন, আমি তাদেরকে কমেন্টে আমার নাম্বারটা দিয়ে দেব। আর কারা কারা আমার ফ্রেন্ড হতে চান, কেননা আমার অনেক বন্ধু দরকার। আমার অনেক বন্ধু হলেই আমি আমার বুকের কষ্টটা বলতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আমার এই মনের কষ্ট দূর হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে কথা বলবো। তো আর কথা বাড়াবো না, আমি মূল গল্পটি শুরু করছি। আমার বাবার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার বাবা একজন কৃষক এবং আমরা খুবই দরিদ্র, কেননা আমার বাবাকে অনেক ছোট রেখেই আমার দাদা মারা গিয়েছিলেন। তারপর আমার দাদি আমার বাবাকে ফেলে গিয়ে অন্য এক জায়গায় সংসার করেছেন। তবে সেটা আমার দাদির দোষ ছিল না, অভাবের কারণেই এই ঘটনাটা ঘটেছিল। যার কারণে খুব সাধারণভাবেই আমার বাবা বড় হয়েছে। মানুষের বাড়িতে কাজ করে, খেতে কামারে কাজ করে, কামলা দিয়ে, মজুরি দিয়ে ইত্যাদি বিভিন্ন ধরনের কাজকর্ম করে আমার বাবা বড় হয়েছে। যার কারণেই আমরা খুবই দরিদ্র। আমার বাবা আমাদের বাড়িতে ধান ভাঙানির কাজ করে, অর্থাৎ আমাদের একটি রাইস মিল ছিল। আমরা 3 বোন 2 ভাই। আমার বয়স যখন 8 বছর, তখন আমার বাবা রাইস মিলের বেল্টের সাথে লেগে অ্যাক্সিডেন্ট করে বাবার একটা পা কাটা যায়। তখন থেকেই বাবা আর কোনো কাজকর্ম করতে পারে না।
আর কোনো কাজকর্ম করতে পারে না। আর তখন আমার মা বিভিন্ন বাড়িতে কাজকর্ম করে টুকটাক যা রুজি করত তা দিয়েই আমাদের সংসার চলতো। কিন্তু যখন আমরা বড় হতে লাগলাম তখন তো আমাদের খরচ আরো অনেক বেড়ে যায়। তখন আর মা একা সংসার চালাতে পারছিল না। এদিকে টাকা পয়সার অভাবে লেখাপড়া করতেও পারছি না। তখন আমি মাকে বললাম, মা, আমি তো এখন একটু বুঝি, আমি ঢাকায় চলে যাই, সেখানে গিয়ে আমি যে কোনো একটা কাজ করি। তখন মা বলে, এই বয়সে তুই কি কাজ করবি? আমি বললাম, মা, আমি গার্মেন্টস করব। তখন আমার মা বলে, গার্মেন্টস করার জন্য তোকে ঢাকা যেতে হবে না, আমাদের বাড়ির পাশে বাসাটি বাজারে গার্মেন্টস রয়েছে, সেখানে তো তুই চাইলে কাজ করতে পারিস। মাকে বললাম, ঠিকই বলেছ মা। তখন আমি মার কথা মতো চাকরি করার জন্য গার্মেন্টসে গেলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, অল্প বয়স হওয়ার কারণে আমাকে চাকরিতে আর নিল না। 18 বছর না হলে তারা চাকরিতে নেবে না। তখন আমি আর কি করব? কোনো চিন্তা ভাবনা না করে পাশের বাড়ির এক আন্টির সাথে আমি ঢাকায় চলে যাই এবং ঢাকায় গিয়ে আন্টি আমাকে এক বাসার কাজ বার করে দেয় এবং সে বাসাতে আমি কাজ করতে থাকি। তো এভাবেই আমার দিন যেতে থাকে এবং আমি যা বেতন পাই তা বাড়িতে পাঠাতে পারি এবং তা দিয়ে বাড়ির ওরাও খুব ভালোভাবে চলতে পারে। তো তারা ভালোই দিন যাপন করছিল। তো আমার বয়স যখন 16 হলো তখন আমাকে অনেকেই বলল যে তুই এখন বাসা বাড়ির কাজ ছেড়ে গার্মেন্টসে কাজ নে, তাহলে তো তুই আরো 2টা টাকা বেশি কামাতে পারিস। তো আমি তাদের কথা শুনে গার্মেন্টসে চাকরি নিলাম এবং ভালোভাবেই আমি ডিউটি করতে থাকলাম। প্রথমে হেল্পার পদে নিয়োগ নিলাম, কিন্তু গার্মেন্টসের সুপারভাইজার অপারেটর তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়, যার কারণে আমার আর ভালো লাগে না। তো আমি তাদেরকে অনেক বলি যে আপনারা আমার সাথে খারাপ কথা বলবেন না, আমি এখানে এসেছি টাকা কামানোর জন্য, কোনো অবৈধ কাজ করার জন্য আসিনি। কিন্তু তারপরেও তারা আমার এসব কথা শুনে না। তো মনে মনে চিন্তা করলাম, গার্মেন্টসের চাকরি আর আমি করব না। হঠাৎ আমার এক বান্ধবী বলল, গার্মেন্টস থেকে নিয়ে বিদেশের লোক নিচ্ছে। তখন আমি বললাম, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি কিভাবে যাব? বিদেশে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার। আমার বান্ধবী বলে, কোনো সমস্যা নয়, গার্মেন্টসের মাধ্যমে বিদেশ গেলে টাকা লাগে না, শুধু পাসপোর্টটা থাকলেই চলে। তখন আমি বিশ্বাস করতে চাইলাম না। তখন আমার বান্ধবী সরাসরি অফিসে নিয়ে যায় এবং অফিসে গিয়ে তখন আমার বিশ্বাস হয়। তো তখন আমি বাড়িতে জানাই যে মা, আমি বিদেশ চলে যাব, বাংলাদেশের গার্মেন্টসের চাকরি আমার ভালো লাগে না। মা বলে, তুই বিদেশ গিয়ে কি করবে? আমার বাবা বলে, তুই যা ইনকাম করছিস তা দিয়ে তো আমরা ভালোই চলছি, মা বিদেশ যাসনি, বেশি লোভ করা ভালো না। তখন আমি বাবাকে বললাম, বাবা, তুমি এটা কথা বললা? আমি বিদেশ যাব টাকা কামাবো, সেখানে তো কাজ করেই টাকা কামাবো। বাংলাদেশের মানুষজন ভালো না, বিদেশের মানুষজন ভালো, তারা সেখানে অনেক মূল্যায়ন করে। তো আমার বন্ধুরা, আমি প্রথমে এরকম ধারণা করেছিলাম যে বিদেশিরা অনেক ভালো। তারপরে আমি বিদেশ চলে যাই এবং সেখানে গিয়ে আমার ভুল ভাঙে। কিভাবে ভাঙে আমি সেটি বলছি। আমাকে নিয়ে যায় একটি গার্মেন্টস অফিসের মাধ্যমে, কিন্তু গার্মেন্টসের কথা বলে নিলেও সেখানে আমাকে গার্মেন্টসের চাকরি দেয়নি, আমাকে একটি বাসাবাড়ির কাজে দেওয়া হয়। তো সেখানে আমাকে এক বিদেশি বসের বাসায় কাজ দেয়। তারা তো অনেক বড় লোক, তাদের বিশাল বড় বাংলো, মানুষ মাত্র 3 জন, সমস্ত রুম পড়েই থাকে। তারপরেও এই রুমগুলোকে পরিষ্কার করা এবং তাদের খাবার রেডি করে দেওয়া এবং ঘর গুছানো
ইত্যাদি বিভিন্ন কাজে সহযোগিতা করা। তো আমি আমার কাজ করতে থাকি এবং আমার দিন ভালোই যেতে থাকে। তো 1 বছর পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন 1 বছর পার হলো, এরপর থেকে বিভিন্ন ঝামেলা শুরু হলো। আমার যে বস আছে, ওনাকে খাবার দিতে গেলে উনি আমার দিকে কুনজরে চেয়ে থাকে এবং রাতের বেলা আমার সাথে আসে শারীরিক মেলামেশা করার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার জীবনের একটি গল্প বলে শোনাবো। সেটি শোনার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমি প্রিয়া। আজ আমি আপনাদেরকে আমার জীবনের একটি গল্প বলবো। সেটি 2008 সালের ঘটে যাওয়া ঘটনা। তখন আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিব। আমার বাবা একজন ব্যবসায়ী হওয়ায় ব্যবসার সূত্রে ওনার বন্ধুবান্ধবের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য অনেক জায়গায় নিয়ে যেত। সেবার পরীক্ষা দিয়ে ওনার বন্ধুর বাড়িতে বেড়াতে গেলাম। তো আমার বাবা অনেক শিক্ষিত, উনি বিজনেস করার কারণে অনেকটা সময় ব্যস্ত থাকে, তাই তিনি আমাকে পড়াতে পারেন না। তাই আমার জন্য উনি একটা টিচার ঠিক করে দেন, বাসায় এসে পড়াবে। বাবা আমার জন্য যে টিচার ঠিক করেছিলেন তার বয়স খুবই অল্প, এবং তার বয়স কম হওয়ায় আমি তাকে ভাইয়া বলে ডাকতাম, এবং সেই ভাইয়ার নামে ছিল সুজন। সুজন ভাইয়া তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তো ভাইয়া অনেক বেশি হেল্পফুল ছিলেন এবং আমাকে খুব ভালো করে পড়াতেন এবং অন্যান্য ব্যাপারেও যথেষ্ট খেয়াল রাখতেন। তো এভাবেই আমার দিন কাটছিল। কলেজে আমি খুব কমই যেতাম। তারপর একবার আমি একটা সমস্যায় পড়ে গেলাম। কলেজে যাওয়ার পথে প্রায় কিছু ছেলেপেলেরা আমাকে বিরক্ত করতো। এইসব কারণে হয়তো বাবা আমাকে কলেজে যেতে চাইতো না। আমি বরাবরই ভালো ছাত্রী ছিলাম, তো পড়ালেখায় ভীষণ আগ্রহ থাকায় ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলাম। ব্যাপারটা নিলে সুজন ভাইয়া খেয়াল করে। হঠাৎ সুজন ভাইয়া বলল, কাল থেকে তুমি আমার সঙ্গে কলেজে যাবে। তো আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো। কেন ভাইয়া? তো আমি বললাম, ভাইয়া বলল, এত প্রশ্ন করতে হবে না। তো আমি বলেছি আমার সঙ্গে যাবে, মানে আমার সাথেই যাবে, আর কোনো কথা বলতে হবে না। তারপরের দিন আমি সুজন ভাইয়ের সঙ্গে কথা বললাম। তো ওনার সাথে কলেজে যাওয়ার পর যারা আমাকে বিরক্ত করতো তারা যেন কেমন চুপসে গেল। তারপর থেকে তারা কখনো আমাকে জ্বালাতন করতো না। তো ওনার সাথে কলেজ যাওয়াতে বাবা আমাকে কিছুই বলতো না। সুজন ভাইয়া দারুণ একজন মানুষ, বলা যেতে পারে সে যেন আমার আদর্শ। তো আমরা কলেজ যাওয়ার পথে অনেক কিছুই দেখতাম, যেমন ভাইয়া পথ শিশুদেরকে ডেকে খাবার খাওয়াতেন, তাদের বিশেষ দিনগুলোতেও উপহার দিতেন। তো আমিও মনে মনে ভাবতাম যে আমারও অনেক টাকা হলে আমিও ভাইয়ার মতো পথ শিশুদেরকে খাওয়াবো। এইসবের মধ্যে ভাইয়ার প্রতি মায়া জমে গেল, সেটা বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পারলাম যখন ভাইয়া টানা 3 মাসের জন্য শহরে গেলেন। তার ভাইয়া অসুস্থ থাকায় তাকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন। এই 3 মাসের এক একটা দিন আমার যে কিভাবে কেটেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার পড়তে বসতে ভালো লাগতো না, কলেজ যেতে ভালো লাগতো না, এমনকি খাওয়া দাওয়া করতেও ভালো লাগতো না। আমার মা সেগুলো ভালোই খেয়াল করতেন। একদিন তো আমাকে বলেই বসলো, কি রে মা, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? আমি সেদিন মাকে বললাম। সেদিন আমি মায়ের প্রশ্নের জবাব দিতে পারিনি, কারণ সেই উত্তরটা সেদিন আমার কাছেও ছিল না। তো সেই রাত্রে সুজন ভাইয়ার কল আসলো সিঙ্গাপুর থেকে। আমি না বুঝে বাবার কাছ থেকে ফোনটা কেড়ে নিলাম এবং তাকে খুবই বকাঝকা করলাম। বললাম সে এতদিন একটা কলম কেন করেনি, কেনই বা আমার খোঁজ নেয়নি। তো উনি একদম চমকে গেল। সাথে সাথে আমার মা বাবা আমার দিকে হা করে তাকিয়েছিল। হঠাৎ বুঝতে পেরে মায়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে আমি দৌড়ে চলে গেলাম। তো
তো আমি জানি না সেদিন আমার মা বাবা কিছু আজ করতে পেরেছে কিনা। তো তখন আমি বুঝেছিলাম তো উনি আমার শুধু আদর্শই নয়, আদর্শের চেয়েও অনেক 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 কিছু। মানুষটাকে ধীরে ধীরে এতটাই ভালোবেসে ফেলেছিলাম, সেদিনই প্রথম বুঝলাম। তো সেদিন থেকেই শুরু হলো অপেক্ষার প্রহরগোনা। কবে আসবে সুজন, কবে থাকে আমার মনের কথা বলবো। তো এভাবেই কেটে গেল প্রায় 3 মাস। একদিন খবর পেলাম সে নাকি বাসায় ফিরে এসেছে, কিন্তু তার বাবা আর বেঁচে নেই। হঠাৎই ভাবতে থাকলাম, না জানি উনি কতটা কষ্টে আছে। কিছুটা না বুঝে এক বন্ধুর থেকে ওনার বাসার ঠিকানা নিলাম এবং ঠিকানা নিয়ে তাদের বাসায় পৌঁছে গেলাম। ওই যে যাকে দেখেছিলাম সে আর আগের মতো নেই, মুখ ভর্তি দাড়ি, না জানি কত কষ্ট চাপা বুকে। তো উনি আমাকে দেখে হাসলেন, কিন্তু সে তার হাসির আড়ালে কান্নাকে লুকাতে পারেনি। তো হঠাৎ আমি ওনার হাত চেপে ধরলাম। সে চমকে উঠল। সেদিন প্রথমবার আমি ওনার হাত চেপে ধরলাম এবং তাকে তুমি করে বললাম, তুমি একটু স্থির হয়ে বসবে। তো এতটুকু বলতে উনি আমাকে ধরে ঝরঝর চোখে কাঁদতে শুরু করলো আর বলল, আমি আর কিভাবে বাঁচবো বলো তো? সেই 5 বছর বয়স থেকে বাবাই আমার একমাত্র সম্বল ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি কিভাবে বাঁচবো বলো তুমি? তো আমিও সেদিন সবকিছু চিন্তা ভাবনা না করে তাকে জড়িয়ে ধরেছিলাম আর মনে মনে বলেছিলাম, আমি তো আছি, এবার না হয় তুমি আমার জন্য বাঁচবে। হঠাৎ আমাকে নিজের থেকে ছাড়িয়ে কোথায় জানি চলে গেল। আমি 1 ঘন্টা বসে থাকার পরেও সে আর আসেনি। তো উনি না আসার কারণে ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে আসলাম। ভয় হচ্ছিল ও কেন এমনটা করেছিল। তাহলে কি ও আমায় ভালোবাসে না? যদি ভালোই না বাসবে তাহলে এভাবে জড়িয়ে ধরে কান্না করলো কেন? তো ঠিক করলাম এরপর যেদিন উনি আমাকে পড়াতে আসবে সেদিনই হয়তো আমি আমার মনের সমস্ত কথা ওনাকে বলবো। ও যেন আমাকে সমস্ত দুঃখের অর্ধেক ভার আমাকে দিয়ে দেয়। তারপর উনি আর কোনোদিনও আমাদের বাসায় আসেনি। একদিন শুনলাম উনি আসবে, সেটা শুনে আমার খুশির সীমা ছিল না। সেদিন আমি একটি সবুজ রঙের শাড়ি পরলাম, হাত ভর্তি সবুজ চুড়ি পরলাম, কেননা উনি একবার বলেছিল সবুজ রং খুবই পছন্দ। নিজেকে একবার আয়নায় দেখে ভাবলাম আজ হয়তো উনি আমাকে দেখলে নিশ্চয়ই ফিরিয়ে দিবে না। তারপর সারা বিকেল আমি ওনার অপেক্ষায় ছিলাম, কিন্তু সে আর আসলো না। রাতে যখন মন খারাপ করে শুয়েছিলাম, নিলয় এসেছিল, সুজন এসেছিল। সে চাকরির জন্য বরাবরের মতো চট্টগ্রামে চলে গেছে আর আমার জন্য এটা বই দিয়ে গেছে। কেন জানো না মনে হচ্ছিল সেটাতে কিছু একটা আছে। বইটা তন্ন তন্ন করেও কিচ্ছু পেলাম না, কিন্তু শেষের পাতায় লেখা ছিল ভালোবাসার চেয়েও স্নেহের ওজন বেশি ছিল। তোমার বাবা মা আমাকে যে স্নেহ দিয়েছে আমি তাদের স্নেহকে অসম্মান করতে পারবো না। এখন তোমার বয়স কম, যখন তুমি বড় হবে তখন এর অর্থ বুঝতে পারবে। তুমি আমাকে যে আদর্শের জায়গায় রেখেছিলে আমি তোমার সেই আদর্শকে ভাঙতে পারবো না। আমাকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের সামনে যে গল্পটি তুলে ধরব এটি আমার জীবনের একটি বাস্তব গল্প। গল্পটির শিরোনাম স্বামীর চাবি খুবই ছোট, যার কারণে স্বামী আমাকে ভেবে দিতে পারে না, কিন্তু বাচ্চার জন্য আমার সংসার ভাঙার পথে। একটি বাচ্চার জন্য আমার স্বামীর পরিবার প্রতিনিয়তই আমাকে চাপ দেয়, আমাকে মানসিকভাবে টর্চারিং করে, বিভিন্নভাবে আমাকে হেস্তনেস্ত করে, কিন্তু তাদের ছেলের সমস্যা তারা বোঝে না। তারা শুধু আমাকেই দোষারোপ করে। আপনারাই বলুন, আমার স্বামীর চাবি মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি হবে, কোনোভাবেই আমার ভিতরে সেটা প্রবেশ করে না, তাহলে বাচ্চা কিভাবে হবে? এই বিষয়টি আমি পরিবারকে বোঝাইতে পারি না। অনেক চেষ্টা করি বোঝাইতে, তারপরেও তারা বোঝে না, কিন্তু এতে আমার কোনো দোষ নেই।
ডাক্তারকে পরীক্ষা করেও দেখেছি, মেডিকেল চেক আপ করেছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আমার ওপর যত দোষ চাপিয়ে দেয়, তার একটাই কারণ, আমি গরিব পরিবারের মেয়ে। আমার স্বামীর বাড়ি আমাদের চেয়ে অনেক বড়লোক, আমরা খুবই গরিব। তারপরেও আমার স্বামী আমাকে সুন্দরী দেখে বিয়ে করে। 4-5 বছর ভালোই গিয়েছিল। কিছুদিন যাবৎ আমি আর শান্তি পাচ্ছি না। বাচ্চার জন্য অনেক চেষ্টা করছি, কোনোভাবেই বাচ্চা হচ্ছে না। এদিকে স্বামীও আমাকে চাপ দেয়। আমি তখন বলি, তোমরা সবাই যদি আমাকে দোষারোপ করো, আমাকে চাপ দাও, তাহলে আমি কোথায় যাব? আমার স্বামী বলে, আমি কোনো কিছুই বুঝি না, শুধু আমি জানি আমাদের একটা সন্তান লাগবে। এখন তুমি কিভাবে দেবে, কোথায় থেকে দেবে সেটা আমি জানি না, তবে সন্তান আমার লাগবে। আমি কান্না করে বলি, এভাবে বলো না। এক একজন এক এক কথা বলল, সেটা মেনে নেওয়া যাবে, কিন্তু তুমি আমার স্বামী, তুমিও যদি আমার সাথে এরকম ব্যবহার করো, তাহলে আমি কার কাছে যাব? তখন আমার স্বামী বলে, তুমি যাই বলো না কেন, এইসব কথা বলে তুমি আমাকে আর বোঝাতে পারবে না। 5 বছর তোমার সাথে সংসার করেছি, এখনো তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারলে না। তুমি কই থেকে বাচ্চা আনবে এটা আমার বোঝার দরকার নাই। তুমি যেখান থেকে পারো একটা বাচ্চা নিয়ে আসো। যদি বাচ্চা না আনতে পারো, তাহলে কিছুদিনের মধ্যে তাহলে আমি আরও একটি বিয়ে করব। তোমার সাথে আমি আর সংসার করব না। প্রিয় বন্ধুরা, আপনারাই বলুন, সন্তান কি বানানোর জিনিস? সন্তান কি গাছে ধরে? আল্লাহ যদি সন্তান না দেয়, তাহলে আমি সন্তান কোত্থেকে আনব? স্বামীর মুখে এসব কথা শুনে আমার চোখে আর ঘুমাইয়ে না। সারাদিন শুধু কান্দি আর কান্দি। কি করব বুঝতে পারছি না। এদিকে আমার পারিবারিক অবস্থাও ভালো না। বাপের বাড়িতে ফোন দিয়ে এসব কথা বলি। মা কয়, আমরা কি করাম? আমরা তো অনেক চেষ্টা করে দেখছি, ফুলাফান যদি না হয়, আল্লাহ যদি ফুলাফান না দেয়, তাহলে ফুলাফান কি আমি বানায় দিতে পারবো? তখন আম্মা বলে, যা হওয়ার হোক, তুই আর কিছুদিন দেখে বাড়িতে চলে আইস। আমি চিন্তা করতে করতে হঠাৎ পাশের বাড়ির এক মহিলা সম্পর্কে আমার চাচি শ্বশুরি লাগে। উনি বলল, চলো তোমাকে পীর বাবার কাছে নিয়ে যাই। এরপর আমারে পীর বাবার কাছে লয়ে যা। তারপর আমিও যাই। আমি যে যেমনে বলে তেমনিই চলি, কারণ আমার একটা বাচ্চার দরকার। বাচ্চা না হইলে আমার সংসার আর টিকবে না, স্বামীর বাড়িতে আর থাকতে পারবো না। এই কারণেই যে যা বলে তাই বিশ্বাস করে সেভাবেই চলি।